সকলকে জানাই সুপ্রভাত অযোধ্যা থেকে। এই মুহূর্তে কনক ভবনের যে অন্দরমহল সেখানে এসেছি এবং মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। এবং এই রাস্তাটি চলে যাচ্ছে এদিকে সোজা রাম জন্মভূমি ক্ষেত্রের দিকে, যে নতুন মন্দির হচ্ছে সেখানে। এবং এখানে যে সিকিউরিটি সেটা কিন্তু হচ্ছে কড়া লেভেলের। রানী কৈকেয়ী মা সীতা এবং রাজা রামচন্দ্রকে দিয়েছিলেন এই মহলটা গিফট হিসাবে তার বিয়ের সময়। এবার আপনাদের একটা ছোট্ট করে গাইড দিয়ে দিই কিভাবে এই মন্দির দর্শন করবেন। ফাইনালি আমি চলে এসেছি মন্দিরে ঢোকার এন্ট্রান্স। এটা হচ্ছে রাম জন্মভূমি করিডোর। শুধু একবার দেখুন রাত্রিবেলা কি সুন্দর লাগছে এই লতা মঙ্গেশকর চকটি। ছোটবেলা থেকে শ্রী রামচন্দ্রকে নিয়ে মনে যে ভাবনা ছিল, আজ তাঁর জন্মভূমিতে এসে উপলব্ধি করছি। প্রায় 500 বছর পর শ্রী রামলালা ফিরছেন নিজের জায়গায়। অনেক বছরের তর্ক বিতর্ক, আদালতের রায়, সবগুলো বাধা বিপত্তি কাটিয়ে রামলালার নগরী অযোধ্যা সেজে উঠেছে তার নিজের স্বমহিমায়। আজ তার জন্মভূমি অযোধ্যা নগরী আমি তুলে ধরবো অচেনা শহরের পর্দায়। আগামী দিনে যারা ভাবছেন অযোধ্যা এসে কিভাবে দর্শন করবেন রাম মন্দির এবং তার সাথে সাথে অন্যান্য স্থানগুলি, তা আজ সম্পূর্ণ একটি বিবরণ দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এখন ঘড়িতে সময় প্রায় সকাল 9টা, আর এখানকার টেম্পারেচার প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস। আর কালকের থেকে একটু কম আছে রাত্রিবেলায়। কাল রাত্রিবেলায় আমি এসে একটা ধর্মশালা আছে সেখানে উঠেছিলাম, প্রায় 12টা বেজে গেছিলো। তারপর আর কোথাও বেরোনো হয়নি। আজকে প্রচণ্ড ঠান্ডা থাকা সত্ত্বেও বেরোনোর চেষ্টা করলাম এবং বিভিন্ন জায়গাগুলো কিন্তু আজ আপনাদের সাথে ঘুরে দেখাবো। এখানে কী কী মন্দির আছে আগামী দিনে ট্যুর করতে আপনাদের সহজ হয় সেই বিষয়ে আপনাদেরকে একটি তথ্য দেব এবং ঘুরে দেখাবো রামলালার জন্মস্থান এই অযোধ্যা নগরী। এই সামনে হচ্ছে হনুমানগাড়ি। তো প্রথমে আমরা যাব হনুমানগাড়ি, তারপরে হচ্ছে দশরথ মহল আছে, তারপর কনক ভবন আছে, আর এই দিকটায় আছে কিন্তু রামলালার জন্মস্থান। এই মুহূর্তে অযোধ্যা নগরী পুরো সেজে উঠেছে। চারিদিকটা কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এতটাই ঝাঁ চকচকে, কারণ 22 তারিখ এখানে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেটা করা হবে এবং চারিদিকে একদম সেজে উঠেছে সেই হিসাবে। আর রামলালার ভজন হচ্ছে। তো প্রথমে আমরা দর্শন করব হনুমানগাড়ি। রাম মন্দির নির্মাণের আগে এই মন্দির ছিল সবচেয়ে উঁচু অযোধ্যার মধ্যে। কথিত আছে অযোধ্যায় এলে সর্বপ্রথমে এই মন্দির দর্শন করতে হয়, না হলে রাম দর্শন অধুরা থেকে যায়। এটা হচ্ছে হনুমানগাড়ি। তো প্রথমে মেন রাস্তা থেকে সোজা এগিয়ে আসলে দেখতে পাবেন হনুমান গাড়ি আছে। এখানে আছে হনুমানের মন্দির ভিতরে এবং এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু এখন ভাইবসটা অন্যরকম, যে এখন কয়েকদিন পরে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হবে সেক্ষেত্রে মানুষের সমাগম প্রচুর হয়েছে এবং এখানে বিভিন্ন মিডিয়ার লোকজন এসছেন এবং সেগুলো কিন্তু কভার আপ করছেন। এবং চলুন আমরা ভেতরে হনুমান মন্দির দর্শন। এই মন্দিরে উঠতে গেলে প্রায় 76টি সিঁড়ি আপনাদের অতিক্রম করতে হবে এবং আপনারা লক্ষ্য করবেন দুই দিকে রামকথা বর্ণিত আছে। এখানে সিকিউরিটি চেকিং কিন্তু খুব মারাত্মক আছে। কোনো বড় ব্যাগ নিয়ে আপনারা যেতে পারবেন না। সেখানে আপনাদেরকে আমি রিকমেন্ড করবো ছোট ছোট ব্যাগ নিয়ে আসবেন, তাতে আপনাদের দর্শন করা সুবিধা হবে। কথিত আছে এই মন্দির নির্মাণ করেছিলেন শ্রী রামচন্দ্র লঙ্কা থেকে ফিরে এসে তার পরম ভক্ত হনুমানের জন্য। এই মন্দিরে শ্রী হনুমান ছাড়াও তার মা আঞ্জনিরও মূর্তি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভজন চলছে এবং সামনে হচ্ছে রাম শ্রীরাম মন্দির এবং এটা হচ্ছে এখানে কমন। তাছাড়া এখানে হনুমানজির মন্দির আছে যেটা আপনারা দেখলেন, যেটাকে বলে হনুমানগাড়ি। তো আপনারা সকাল সকাল আসবেন, একটু ফাঁকা পাবেন। আমি জানি না রাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠার পরে কতটা ভিড় বাড়বে, তবে এখন যা ভিড় দেখছি মোটামুটি সকালবেলা এলে আপনারা এটা দর্শন করতে পারবেন ভালোভাবে। সেই লেভেলের ভাইব, যেমন টেম্পারেচার ডাউন তেমনি এখানে মানুষের মধ্যে উৎসুক জনতা, এত উৎসাহ, কারণ এত বছর পরে রামলালা তার নিজের জায়গা ফিরে পাবে এবং সেই জায়গায় তার প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী 22 তারিখ। তারই কিন্তু প্রস্তুতি চলছে তুঙ্গে, আর সেগুলো কভার করছি আমি আপনাদের সঙ্গে। সামনে যে বোর্ডটা দেখছেন সেই বোর্ডটা হচ্ছে, এদিকে হচ্ছে কনক ভবন যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের যে জায়গাটা যেখানে রাম মন্দিরটা তৈরি হচ্ছে সেদিকটা। তো আমরা ওইদিকে যাব, তার আগে এই মহলটা দেখে নিই।
হনুমানগড়ি থেকে মাত্র 50 মিটার দূরে অবস্থিত চক্রবর্তী সম্রাট তথা শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথের মহল অবস্থিত, যা দশরথ মহল নামে পরিচিত। কথিত আছে এখানে রাজা দশরথ তার পরিবার নিয়ে বসবাস করতেন। এটা হচ্ছে দশরথ মহলের ভেতরটা এবং এখানে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর ভেতরটা। চারিদিকে কিন্তু ভজন চলছে, রামের ভজন, কারণ এখানে রাম ছাড়া আর কোনো কথা নেই। আর রাজমহলটা কিন্তু আবার রিনোভেট করা হচ্ছে ভেতরটা, এবং এটা হচ্ছে তার ভেতরের দিকটা। মন্দিরের কারুকার্যটা শুধু দেখুন, অভিভূত হয়ে যাবেন। পুরো একদম সাজানো হয়েছে সে মন্দিরটাকে। এটা হচ্ছে দশরথ মহল। রামবিবাহ, দীপাবলি, শ্রাবণ মেলা, চৈত্র রামনবমী এবং কার্তিক মেলা এখানে বিশেষভাবে অনুষ্ঠিত হয়। এই পবিত্র মহল, যেটা এখন মন্দির, সেখানে শ্রী রাম, লক্ষ্মণ, সীতা এবং শত্রুঘ্ন মূর্তিতে আজও বিরাজমান আছেন। বাইরেটা যে তোরণটা, সেটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন থাকলেও ভেতরে কিন্তু ভক্তদের কিন্তু সমাগম হচ্ছে এবং সেখানে ভক্তরা নিবেদন করছেন। এবং এই যে মহলটা কিন্তু দেখতে অপরূপ, এবং যে কারুকার্য, সেই কারুকার্যগুলো কিন্তু দেখার মতো। দশরথ ভবন থেকে ঠিক একটু এগিয়ে এলেই, মানে পেছনের দিকে গেলেই আমরা দেখতে পাবো কনক ভবন, এবং এখানে দিক নির্দেশক দেওয়া আছে কনক ভবন কিভাবে আপনারা যাবেন। তো চলুন যাওয়া যাক কনক ভবনের দিকে। দশরথ ভবন থেকে মাত্র 20 মিটার এগিয়ে গেলে আমরা দেখতে পাবো কনক ভবন, যার আরেক নাম কৈকেয়ী ভবন। শ্রী রামচন্দ্র এবং সীতার যখন বিয়ে হয়েছিলেন, এই মহলটা কিন্তু গিফট হিসাবে তিনি পেয়েছিলেন মাতা কৈকেয়ীর কাছ থেকে। এবং এটি হচ্ছে কনক ভবন, যার ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বা কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই এই মুহূর্তে কনক ভবনের যে অন্দরমহল, সেখানে এসেছি, এবং মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, যেখানে বিগ্রহ আছে। তো এটা হচ্ছে ভেতরের যে অন্দরমহল, সেটা আগেই বললাম রানী কৈকেয়ী মা সীতা এবং রাজা রামচন্দ্রকে দিয়েছিলেন এই মহলটা গিফট হিসাবে তার বিয়ের সময়। তো এই মহলের চারিদিকে কিন্তু মহলও সেরকম বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন লোকজন এসছেন, এখানে গান বাজনা, রামের ভজন বিভিন্ন হচ্ছে। তবে একটা জিনিস এখানে মাথায় রাখবেন, এখানে কিন্তু হনুমানের খুব উৎপাত আছে, বিশেষ করে বাঁদরের খুব উৎপাত আছে। তাই যে কোনো জিনিস রাখবেন কিন্তু সাবধানে রাখবেন, যে কোনো সময় এখানে ছিনতাইবাজি হতে পারে, তাই হনুমানের হাত থেকে। আর একটা জিনিস, এখানে খুব পুলিশ প্রোটেকশন আছে এবং পুরো কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই অযোধ্যা নগরী এই মুহূর্তে। ফাইনালি আমি চলে এসেছি মন্দিরে ঢোকার এন্ট্রান্স। এটা হচ্ছে রাম জন্মভূমি করিডোর। এই করিডোরটা সোজা গিয়ে মন্দিরের সামনে উঠবে, হচ্ছে কিন্তু সামনে তোরণ টাইপের করা হয়েছে এবং কাজ চলছে। মন্দিরে ঢোকার যে করিডোর, ঠিক করিডোরটা হচ্ছে ঠিক এরকম। এখান থেকে শুরু হচ্ছে আপনার লকার সার্ভিস, এবং এই যে রাস্তাটা যেটা আপনাকে বললাম, এই রাস্তাটা গিয়ে একদম চলে যাচ্ছে একদম মন্দিরের সামনে, এবং সেই জায়গাটা আপনাদের দেখাবো। ওই সামনে গিয়ে এই রাস্তাটা গিয়ে মিট করছে, এবং সেখানে লকার রুম ওখানেও আছে। আর চারিদিকে কিন্তু বিভিন্ন জায়গাগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এই রাস্তাটা এই মুহূর্তে যেহেতু 22 তারিখের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার আছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু কাজকর্ম কিন্তু জোর কদমে চলছে। আর এই পাশে কিন্তু যত সময় একটা মাল্টি লেয়ার পার্কিং টাইপের হচ্ছে। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন থেকে একটু এগিয়ে গেলে প্রথমে পড়বে বিড়লা মন্দির মোড়। সেখান থেকে শুরু হচ্ছে শ্রী রাম মন্দির করিডোর, অনেকটা কাশী বিশ্বনাথ করিডোরের মতো, যার দুই দিকে থাকবে বিভিন্ন পরিষেবা, যেমন যানবাহন পার্কিং, ক্লক রুম, ফুড প্লাজা, বিভিন্ন দপ্তর, অনুসন্ধান কেন্দ্র, পানীয় জল, বসার জায়গা ইত্যাদি। যেহেতু আগামী দিনে বিশাল সংখ্যক মানুষ অযোধ্যা আসবেন রাম মন্দির দর্শন করতে, তাই পূর্ব পরিকল্পিতভাবে সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে পৌঁছে গেছি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রতে। এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে এই জায়গাটা, এবং এই জায়গাটাতে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর মিডিয়া মানুষজন এসছে এবং মানুষ খুব উৎসুক। আর ঠিক এই জায়গাটা করে হচ্ছে সেই রাম জন্মভূমির মন্দির, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ওইখানে দেখার জন্য উৎসুক। এবং 22 তারিখ যেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, এবং ঠিক ওখানটাই তার আগে কিন্তু পুলিশ আটকে দিচ্ছে। ওখানটায় যেহেতু কাজ চলছে, তার সাথে রেস্ট্রিকশন আছে,
তার জন্য এই যে দেখছেন এটা কিন্তু হচ্ছে রাম জন্মভূমি ক্ষেত্র। ঠিক এখানটা হচ্ছে তোরণটা, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে নতুন যে মন্দির, সেই মন্দিরটা তৈরি হচ্ছে। এখানে সিকিউরিটি এতটাই কিন্তু কঠিনভাবে আছে যে এর পরিসরের ভেতরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। আর সেক্ষেত্রে কিন্তু এইখান থেকেই কভার করার চেষ্টা করছি আমি আপনাদের সামনে। এবং এই জায়গাটা দেখছেন এটা পুরোপুরি হচ্ছে কিন্তু রামপথ বলা হচ্ছে এটাকে। এই যে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে এদিকে রামপথ, যেটা একদম আপনারা যখনই আসবেন অযোধ্যা রেলওয়ে জংশনের ঠিক সামনে থেকে এটা হচ্ছে করিডোর সোজা। আমরা যেমন কাশী বিশ্বনাথ করিডোর দেখেছি সেরকমই কিন্তু এই করিডোরটা সোজা চলে আসছে এদিক দিয়ে হয়ে, কিন্তু সোজা চলে যাচ্ছে কিন্তু এইদিকে রাম জন্মভূমি ক্ষেত্রের দিকে। এবার আপনাদের একটা ছোট্ট করে গাইড দিয়ে দিই কিভাবে এই মন্দির দর্শন করবেন। দেখুন এখনো পর্যন্ত ছোট যে মন্দিরটা, মানে পাশে যে পুরনো মন্দির, সেটা খোলা আছে। এবং সেই মন্দিরে যাওয়ার জন্য আপনাকে 3 বার সিকিউরিটি চেক করতে হবে। প্রথম কথা, আপনার কাছে যত গ্যাজেটস আছে শুধু পার্টস বাদে আপনি সব কিছু এখানে রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের যে ট্রাস্টি যে লকার রুম আছে সেই লকার রুমে নিঃশুল্ক আপনারা রাখতে পারবেন। এবং সেখানে সব কিছু রেখে তারা একটা স্লিপ দেবে, এবং যে লকারে আপনার থাকবে এটা আপনার জিনিসটা, সেই জিনিসটা আপনাকে চাবি দিয়ে দেবে। এবং সেই চাবি এবং একটা স্লিপ নিয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরে প্রবেশ করে ঠিক সামনে যে পরিসরটা দেখবেন সেরকমই কিন্তু পরিসরের মতো ওখানে ভেতরে। এবং নতুন যে মন্দিরটা সেটা যতদিন না উদ্ঘাটন হচ্ছে ততদিন ওখানে ঘেরে রেখেছে। যে পুরোনো মন্দির যেটা আছে সেই পুরোনো মন্দির দর্শনের জন্য 3টে লেয়ারের সিকিউরিটি আপনার চেকিং হবে হাতে, বা কোথাও যাতে কিছু না থাকে সেটা দেখে তারপর কিন্তু আপনি ভেতরে গিয়ে সেখানে মন্দির দর্শন করবেন। এবার আপনারা বলে রাখি, কাল থেকে সম্ভবত 22 তারিখ পর্যন্ত পুরোনো মন্দিরের ওখানে কিন্তু দর্শন বন্ধ থাকবে। এবং ওই মন্দিরে আপনার দর্শন করে সেখান থেকে আপনাকে আবার বেরিয়ে এসে আবার ঠিক সামনেটা এসে আপনারা উঠবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু পুরোটাই রাউন্ড দিয়ে আসতে হবে। এবং এতটাই নিশ্চিত নিরাপত্তা যে আপনি কি বলবেন, ওখানে আপনাকে কতবার যে চেকিং হলো। যাই হোক, আমরা দর্শন করলাম এবং তার সাথে আমাদেরকে একটা করে প্রসাদ দিল। সেই প্রসাদটা নিলাম, বাড়িতে নিয়ে যাব। তো আপনারা যাই দর্শন করবেন ছোটো ব্যাগ আনবেন, হোটেলে বা ধর্মশালায় এটাকে ছোটো ব্যাগ আনার চেষ্টা করুন, কারণ এখানে ছোটো ব্যাগ লকারে রাখতে হয়। পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব রাম কি পৌড়ি, রাতের বারাণসী, এবং তার সাথে দর্শন করব মা সরজুর আরতি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি অন্তিম পর্ব।